আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। মোবাইল ইন্টারনেট সেবা আবারও চালু হচ্ছে বিকেল ৩টায়। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পরামর্শ করে সামাজিক মাধ্যম নিয়ে সিদ্ধান্ত। ঢাকা ও আশপাশের ৩ জেলায় মঙ্গলবার পর্যন্ত সকাল ৭টা থেকে ১১ ঘন্টা কারফিউ শিথিল। অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩টা আর ব্যাংক খোলা ১০টা থেকে ৩:৩০। সাম্প্রতিক সহিংসতায় বড় ক্ষতির মুখে দেশের পর্যটন খাত। বহির্বিশ্বে নেতিবাচক ধারণা কাটাতে সরকারি উদ্যোগের আহ্বান। এবং ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়া। প্রতি ঘন্টায় পুড়ছে ২০ বর্গ কিলোমিটার এলাকা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। আজ বিকেল ৩টা থেকে আবারও চালু হচ্ছে মোবাইলে 4G ইন্টারনেট। ৪টি মোবাইল সেবাদানকারী ও মোবাইলে আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সামাজিক মাধ্যম নিয়ে স্পষ্ট কিছু না বলে জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পরামর্শ করে যখন যে ব্যবস্থা প্রয়োজন সেটি করবে সরকার। মাসরুর শাকিলের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা ও অরাজকতার মধ্যে আগুন লাগানো হয় মহাখালীর ডেটা সেন্টারেও। ১৭ জুলাই থেকে দেশজুড়ে মোবাইল ইন্টারনেট ও ১৮ জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যায় পুরো দেশে। ২৩ জুলাই ব্রডব্যান্ড চালু হলেও মোবাইলে ইন্টারনেট বন্ধ ছিল। রোববার সকালে ৪টি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের পর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী আবারও মোবাইলে 4G ইন্টারনেট চালুর ঘোষণা দেন। প্রযুক্তিগত সহায়তা আমরা সবসময় দেব এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারাও যত দ্রুত সম্ভব তাদের প্রস্তুতি গ্রহণ করবে এবং আশা করছি আমরা যে আজকে বিকাল ৩টা থেকে আমরা পুনরায় মোবাইল 4G নেটওয়ার্ক আমরা পুনঃসংযোগ স্থাপন করতে পারবো। মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের 5 GB করে ডেটা দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। বলেন, সহিংসতার সময় কোনো সামাজিক মাধ্যম দায়িত্বশীল আচরণ করেনি। তারা যদি আমাদের দেশের আইন, সংবিধান এবং নিরাপত্তা সবকিছু বিবেচনায় রেখে তারা যদি দায়িত্বশীল আচরণ করে, তাহলে অবশ্যই তারা বাংলাদেশে আমাদের সকলের সহযোগিতা পাবে এবং আমরা কোনো কিছু ব্লক করতে চাই না, কিন্তু আমরা তাদের ব্যাখ্যাটা জানতে চাচ্ছি। জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোর কাছে তাদের আচরণের ব্যাখ্যা চেয়েছে সরকার। ৩১ জুলাই তাদের কর্মকর্তাদের ডাকা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারের সদস্যদের কাছে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে সহিংসতায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বেশ কয়েকজন। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় আজ থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৭টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ ঘন্টা কারফিউ শিথিল থাকছে। কারফিউ শিথিলের সময় বাড়ায় সকাল থেকেই রাজধানীর সড়কে যানবাহন চলাচলের চাপ বেড়েছে যানজটের বিভিন্ন পয়েন্টে। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকছে সকাল 10টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত। লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শনিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এই সময়সূচি ঘোষণা করেন। সাম্প্রতিক সহিংসতায় পর্যটন উদ্যোক্তারা বলেছেন ৯০% ইন্টারনেট সেবা নির্ভর এ খাত আবারও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দেশের মতো যে কোনো অবস্থায় পর্যটন খাতের সুবিধা চালু রাখার পরামর্শ দিয়েছেন তারা।
একই সাথে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে বহির্বিশ্বে যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে তা কাটাতে পর্যটন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জোরালো ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন উদ্যোক্তারা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম, সিলেট, টাঙ্গুয়ার হাওর, কক্সবাজার ও কুয়াকাটা সহ বিভিন্ন স্থানে বেড়াতে গিয়ে আটকা পড়েন পর্যটকরা। তারা ফিরে আসলেও নতুন করে ভ্রমণে যেতে পর্যটকদের মধ্যে অনাগ্রহ দেখা যায়। তার উপর ইন্টারনেট সেবা পুরোপুরি না থাকায় প্রায় বন্ধ পর্যটন সংশ্লিষ্ট কার্যক্রম। যদি আমাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের ওই সময় ট্যুরটা যদি ক্যান্সেল হয়ে যায়, আউটবাউন্ড ইনবাউন্ড সবকিছু মিলিয়ে যদি সাথে ধরি, তাহলে এটা তো আসলে 1000 কোটি টাকা হওয়া উচিত। কিছু আসলে অনলাইন কেন্দ্রিক হুট করে বন্ধ হয়ে যাতে আমাদের যেটা প্রসেসিংয়ে ছিল, রানিং ছিল, সকল বুকিং, তারপর হচ্ছে প্রমোশনাল অ্যাক্টিভিটি সবকিছু এখন বন্ধ। এই বোর্ডগুলোর হিসাব করলে প্রায় 10 কোটি টাকার মতো ট্রানজ্যাকশন আপাতত হয়নি। আর দেশীয় টুরিস্টের বেলায়ও কিন্তু এখন প্রায় 90% ইন্টারনেটের উপর নির্ভরশীল আমাদের যোগাযোগ ব্যবস্থাটা। বুকিংগুলো অনেকটাই অনলাইনে হয়। এটা আমাদের একটা বাড়তি অভিজ্ঞতা এবং খারাপ অভিজ্ঞতা বলব। পর্যটন খাতের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। যেন আমাদের দেশে এখন রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক, পর্যটকদের ভ্রমণের জন্য উপযোগী কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই জুলাই আগস্ট হচ্ছে আমাদের প্রপার টাইম, আমাদের এই যে ইমেজ কিংবা পজিশনিং স্ট্র্যাটেজি নিয়ে, পজিটিভ ইমেজ স্ট্র্যাটেজি নিয়ে আমাদের এই বিদেশের যে সমস্ত মিডিয়াগুলি আছে, ট্যুর অপারেটররা যারা আছে, আমি তো মনে করি যে বিদেশে আমাদের যে সব অ্যাম্বাসেডার বা হাই কমিশনার আছে, প্রতি সপ্তাহে পারলে প্রতি 15 দিন পর পর একটা করে ব্রিফিং দেওয়া উচিত। যে সরকার যেন আমাদেরকে ট্যুরিজমটাকে আলাদাভাবে ভাগ করে দেবেন। ট্যুরিজমের জন্য যদি কেউ কোথাও ঘুরতে যাচ্ছে, তার জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থাটা কিংবা তার জন্য যদি হয় ইন্টারনেটটা যদি আরো সহজলভ্য করা যাবে। পর্যটন উদ্যোক্তারা বলছেন, এ খাতে যে ক্ষতি হয়েছে তা থেকে ঘুরে দাঁড়াতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় রংপুর সিটি কর্পোরেশনের 3 কোটি 20 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। সিটি কর্পোরেশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি জানান, গত 19 জুলাই সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত 2 থেকে 3 হাজার দুষ্কৃতকারী সিটি কর্পোরেশন কার্যালয়, নগরীর সিসিটিভি ক্যামেরা, একটি কাউন্সিলর অফিস, ডিভাইডার, প্রোটেকশন গ্রিল, ডিজিটাল ট্রাফিক সিগন্যাল, এলইডি সাইন সহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনার গ্রিল ভাঙচুর করেছে। এসব ক্ষয়ক্ষতির সাথে জড়িত দুষ্কৃতকারীদের বিচারের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সচিব জয়শ্রী রানী সহ সিটি কর্পোরেশনের কাউন্সিলররা। রংপুর সিটি কর্পোরেশনের ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ দাঁড়িয়েছে 3 কোটি 20 লক্ষ টাকা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সংঘাত এবং প্রাণহানির ঘটনা ঘটেছে, আমি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ সহ প্রকৃত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করছি। ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায়। প্রতি ঘন্টায় 20 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রাজ্যের ফায়ার সার্ভিস এজেন্সি জানিয়েছে, প্রায় 2500 অগ্নি নির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বাতাসের তীব্রতার কারণে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম আগুনের কারণে বাট ও তেহামা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বাট কাউন্টির এলিগেটর হোলের কাছে একটি গলিতে জ্বলন্ত গাড়ির মাধ্যমে আগুন লাগানো হয়েছে সন্দেহে বৃহস্পতিবার 42 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর আবারও আমন্ত্রণ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি ঢাকা সহ সারা দেশে সহিংসতায় শিক্ষার্থী সহ প্রাণ হারানো সাধারণ মানুষের বিদেহী আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সারা দেশে মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি। বিশেষ প্রার্থনায় অংশ নেন সংসদ পঙ্কজ দেবনাথ, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, সাধারণ সম্পাদক ডাক্তার তাপস চন্দ্র পাল সহ কেন্দ্রীয় নেতারা।
পারাপারের অনুপযোগী হয়ে পড়েছে ঝিনাইদহের শৈলকুপার স্টিলের সেতুটি। ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে কয়েক হাজার যানবাহন। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। যে কোনো সময় ব্রিজটি ভেঙে নদীতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। জং ধরে ছিদ্র হয়ে গেছে ব্রিজের পাটাতন, ভেঙে গেছে লোহার পাত। পুরো ব্রিজের বেশিরভাগ স্থানে দেবে গেছে পাটাতন। ঝিনাইদহের শৈলকুপার কুমার নদের উপর অবস্থিত স্টিলের ব্রিজের এমন দশা কয়েক বছর ধরে। পারাপারের অনুপযোগী হওয়ার পরও এই ব্রিজ দিয়েই প্রতিনিয়ত চলাচল করছে কয়েক হাজার যানবাহন। গাড়ি চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেছে। যখন তখন গাড়ি ঘোড়া ভেঙে ছুড়ে ব্রিজ ভেঙে ছুড়ে নিচে পড়ে যেতে পারে। 50-55 টনে গাড়ি এমনি ঢুকে দেয়, বালুর গাড়ি, 10 চাকা গাড়ি। এই ব্রিজ থাকে কোন দিন? ব্রিজের অবস্থা তো খুবই খারাপ, জায়গায় জায়গায় দেখেন নেই। গাড়ি ঘোড়া নিয়ে যেতে খুবই সমস্যা হয় আমাদের। ওই ব্রিজ ভেঙে গেছে জায়গা, ওই জায়গাটা সাইকেল আগার জায়গা ঢুকে গেছে, সাইকেল বেঁকে হয়ে গেছে, বাইক করা যায় না। পর 4 জন টেনে বাইক করেছি, ভালোভাবে যাতে পারতেছি না। আর একটা গাড়ি আসলে আমাদের সমস্যা আছে। এরকম সব গর্ত গর্ত হয়ে জায়গায় ভেঙে ভেঙে খেয়ে গেছে। এই ব্রিজটাতে এখন যে অবস্থাতে আমি পার হলাম, আমার তো জীবনের রিস্ক নিয়ে পার হলাম। ব্রিজটি সহসাই নির্মাণ হচ্ছে না জানিয়ে এলজিডি কর্তৃপক্ষ বলছে চলাচলের জন্য মেরামতের কাজ করা হচ্ছে। আপাতত এই ব্রিজটা ভেঙে নতুন কোনো আরসিসি ব্রিজ করার আপাতত কোনো পরিকল্পনা নাই। তবে চলাচলের জন্য যেটা প্রয়োজন আমরা প্রতিনিয়ত সেটা করছি এবং ভবিষ্যতেও করব। 1995 সালে গারাগঞ্জ কুমারখালী সড়কের কুমার নদের উপর 112 মিটার ব্রিজটি নির্মাণ করা হয়। সে সময় সড়ক ও জনপদের অধীনে থাকলেও বর্তমানে এটি এলজিডির আওতাধীন। রাজীব আহমেদ, চ্যানেল আই। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় আরও কমপক্ষে 50 জন নিহত হয়েছেন। এর মধ্যে একটি স্কুলে স্থায়ী হাসপাতালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় 15 শিশুসহ 30 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 100-রও বেশি। শনিবার দের আল বালা শহরে ইসরায়েলের যুদ্ধবিমান থেকে এ হামলা চালানো হয়। ইসরায়েলের দখল করা গোলান হাইটসে হিজবুল্লাহর রকেট হামলায় 12 শিশু মারা গেছে। জবাবে লেবাননের দক্ষিণ উত্তরাঞ্চলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। আক্তার হোসেনের রিপোর্ট। ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলীয় শহর দের আল বালাহ এর একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। হামলায় শিশুসহ কমপক্ষে 30 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও গণমাধ্যম দপ্তর জানায়, ওই স্কুলটি বর্তমানে অস্থায়ী হাসপাতাল হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সেখানে অনেক রোগী এবং আহত মানুষ চিকিৎসাধীন ছিলেন। ইসরায়েলের অভিযোগ, স্কুলটি হামাসের একটি কমার্স সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এর আগেও ইসরায়েলি বাহিনী গাজায় এ ধরনের বেশ কয়েকটি স্কুল বা বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। এবারে জয় ব্যানানা ফাইবার মেশিন, সিল্ক সিটি সংবাদ। চলমান পরিস্থিতিতে রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। নগর ভবনের সিটি হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ী নেতারা বলেন, মেয়র AHM খায়রুজ্জামান লিটন রাজশাহীবাসীর নিরাপত্তায় সবসময় মাঠে ছিলেন। সিটি মেয়রের সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে রাজশাহীতে বড় ধরনের নৈরাজ্য ও অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেনি দুর্বৃত্তরা। সভায় রাজশাহীতে সকাল সন্ধ্যা কারফিউ শিথিল, নিরাপত্তা জোরদার সহ বিভিন্ন দাবি জানান ব্যবসায়ী নেতারা। মাননীয় প্রধানমন্ত্রী গতকালকেই একটা প্রেস রিলিজ দিয়েছে, তিনি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবার জন্য আহ্বান জানিয়েছেন। অর্থাৎ আমাদের যা যা আছে সেটা নিয়ে আমাদের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, যেভাবে আমরা এর আগেও করেছি। অর্থাৎ কিছু খাদ্যদ্রব্য, কিছু নিত্য ব্যবহার্য জিনিস দিয়ে যতটুকু যেখানে সম্ভব আমাদের পক্ষে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। রাজশাহীতে আম নিয়ে বিপাকে পড়েছেন আম চাষি ও ব্যবসায়ীরা। এক সপ্তাহ ধরে যানবাহন চলাচল বন্ধ থাকা, কারফিউ চালু ও পরবর্তীতে কারফিউ শিথিল করার পরও আমের তেমন বেচাকেনা নেই। রাজশাহী থেকে আবু সালেহ মোহাম্মদ ফাত্তার রিপোর্ট। চলমান পরিস্থিতির উন্নতি হলেও উন্নতি হয়নি রাজশাহীর আমের বাজারে। চরম দুর্দিন যাচ্ছে তাদের।
প্রথমে কোটা আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ, তারপর কারফিউ শিথিল হলেও ফিরেনি আমের বেচা কেনা। নাগাল নিম্নে 2.5 লাখ টাকার মালের ভিতরে 1 লাখ টাকাই লস। এবছরে খুব কষ্টতেই আছে। হঠাৎ করে ব্যবসা ভালো, আমের দাম বাড়তি, কিন্তু ভালো কথা ব্যবসা হচ্ছিল, হতে হতে হঠাৎ করে মনে করে যে এই যে সিনসিনারি গেলা হলো, এগুলাতে তো ধরেন কাঁচামাল আলাদের যারা আম ব্যবসায়িক তাদের তো প্রচুর বাগানেও ক্ষতি, দোকানেও ক্ষতি। অত শর্ট টাইমের মধ্যে কাঁচামালের ব্যবসা করা সম্ভব না। আর কাঁচামালের ব্যবসা তো টাইম মতো আমাদের ক্ষেত্রে মানে ওই টাইমের মধ্যে বন্ধ করতে হয়, যে আমাদের অনেক ক্ষতি হয়েছে। বর্তমানে বাজারে ও গাছে আম্রপালি, বাড়িফোর, ফজলি সহ বিভিন্ন ধরনের আম রয়েছে। আমের ফলন কম হলেও ফজলি ও আশিনা আম ছাড়া অনেক বাগানে আম্রপালি ও বাড়িফোর আম পেকে ঝরে যাচ্ছে। রাজশাহী মহানগরীর সাহেববাজার, ঢাকা বাসস্ট্যান্ড, শালবাগান, লক্ষ্মীপুর, কোর্ট স্টেশন বাজার সহ বিভিন্ন স্থানে আমের আড়ত ও ফলের দোকানে আমের মজুদ থাকলেও তেমন বেচা কেনা নেই। কারফিউর কারণে আম প্রচুর নষ্ট হয়ে কম দামে বিক্রি করতে অনেক লস হয়েছে। ব্যবসার অবস্থা খুবই খারাপ, মানে বেচা কেনা তো নাই, মানুষজন বেরোতে পারছে না, ভালো ভদ্র মানুষ মান সম্মানের ভয়ে বেরোতে পারছে না, দোকানদারে সব হায় হতাশ করছে, আমলে বসে আছে। বাজারে আম্রপালি আম 130 টাকা, ফজলি আম 120 টাকা ও বাড়িফোর 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কারফিউ শিথিল থাকায় সীমিত আকারে গাড়ি চলাচল করায় আম কিনে কেউ জেলার বাইরে পাঠাচ্ছেন, তবে তা তুলনামূলকভাবে অনেক কম। আবু সালামত ফাত্তা, চ্যানেল আই, রাজশাহী। এবারে প্রকৃতি সংবাদ। তীব্র ভাঙনে বিপর্যস্ত নড়াইলের মধুমতি নদী তীরবর্তী এলাকা। এর মধ্যে বিলীন হয়েছে বসতভিটা, বিস্তীর্ণ ফসলি জমি, গাছপালা সহ শত শত স্থাপনা। ভুক্তভোগীরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে নিশ্চিহ্ন হয়ে যাবে নদী তীরের তেলকাড়া গ্রাম। ভাঙন প্রতিরোধে যথাযথ উদ্যোগের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ড্যানিয়েল সুজিত বোসের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দীর্ঘ সময় ধরেই নদী ভাঙনের দুঃস্বপ্নে সময় পার করছেন লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের বাসিন্দারা। বর্ষায় এলেই মধুমতির আগ্রাসী ভাঙনে বিলীন হয় বাড়িঘর, গাছপালা, ফসলি জমিসহ হাজারো স্থাপনা। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে পাকা রাস্তাসহ বিদ্যুৎ সরবরাহ লাইনের খুঁটিও। রাইতে ঘুম নাই, বউ ছেলে মেয়ে কোথায় যাব, এর কোনো বিকল্প পাচ্ছি না, ভাঙতেছে নেই। এখন শত শত পরিবার আমাদের এখানে ভাঙনের কুলে, তারা এখন ওই গৃহহীন হয়ে পড়েছে। তারা এখন কোথায় যাবে, তাদের জায়গা জমিনও নাই, ঘর বাড়ি উঠানোরও কায়দা নাই। সহায় সম্বল হারিয়ে গ্রাম ছাড়ছেন শত শত পরিবার। এমপি নিজে দেখে গেছে, বলেছে যে তোমরা নিলিবিলি থাকো, আমি ব্যবস্থা করতেছি, কিন্তু এই এমপি 5 বছর চলে গেছে, আবার সে হয়েছে, কোনো কাজকর্মের কোনো কিছুই পাই না। এদের ইনকাম নাই, দিন মজুরি খাই, নদীতে এখন ভেঙে চুরে গেছে। ওই কিছু মাছ এই নদীর ভাঙনে থাকে, কিছু মাছ মেরে খায়, কিছু কিষাণ বাজার দিয়ে বেড়ায়। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বর্তমানে বর্ষা মৌসুমে যে জায়গাসমূহে নদী ভাঙন দেখা দিছে, তা পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে এবং যে সমস্ত জায়গায় জনগুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ রয়েছে তা মধুমতি নদীর ভাঙন থেকে রক্ষার জন্য অতি দ্রুত কাজ বাস্তবায়ন শুরু হবে বলে আশা করা যাচ্ছে। বছরের পর বছর কর্তৃপক্ষের এমন আশ্বাসে হতাশ ভুক্তভোগীরা। হাজারো পরিবারের স্বপ্ন ও জীবন জীবিকা বাঁচাতে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি তাদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলন সমন্বয়কদের নিরাপত্তা নিয়ে পরিবারের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা প্রধান হারুন আর রশিদ। ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, বাইরে রেখে নিরাপত্তা দিতে পরিবার আবেদন করলে তা বিবেচনা করা হবে। মাঝে মাঝে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আন্দোলনের সময় কারা তাদের সাথে যোগাযোগ করেছিল তা জানার চেষ্টা করছে ডিবি। তাদের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে আমি তার পরিবারের কাছে অনুরোধ করব, মানে দুশ্চিন্তা করার মতো কিছু নেই। আমরা মনে করি তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, তারা যেন এই নিয়ে কোনো চিন্তা না করে। এবারে খেলার খবর।
নারী এশিয়া কাপের নবম আসরের ফাইনালে আজ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ডাম্বুলায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। এ নিয়ে টানা দ্বিতীয়বার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল। গ্রুপ পর্বে 3 ম্যাচে জিতেছে ভারত, অন্যদিকে শ্রীলঙ্কাও টানা জয়ে ফাইনালে উঠেছে। ভারতের ব্যাটিং লাইন শ্রীলঙ্কার চেয়ে শক্তিশালী। স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মা রয়েছেন দুর্দান্ত ছন্দে, তবে ভারতের সামনে মূল বাধা শ্রীলঙ্কার অধিনায়ক জামারি। এশিয়া কাপের ইতিহাসে প্রথম সেঞ্চুরি এসেছে তার ব্যাটেই। এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ 7 বার শিরোপা ঘরে তুলেছে ভারত, বাকি একবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। প্যারিস অলিম্পিকে 3টি স্বর্ণ জিতে এখন পর্যন্ত পদক তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া। 2টি স্বর্ণ আর সিলভার জিতে চীন আছে 2-এ। মেয়েদের সাইক্লিংয়ে অস্ট্রেলিয়াকে স্বর্ণ এনে দেন গ্রেস ব্রাউন। এই ইভেন্টে এটা অস্ট্রেলিয়ার প্রথম স্বর্ণ পদক। মেয়েদের 400 মিটার ফ্রি স্টাইল সাঁতারে স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ার আরিয়ানা টিটমাস। তিনি সময় নিয়েছেন 3 মিনিট 58.49 সেকেন্ড। মেয়েদের দলীয় 4x100 মিটার ফ্রি স্টাইল রিলে অস্ট্রেলিয়া স্বর্ণ জিতে 3 মিনিট 28.92 সেকেন্ড সময় নিয়ে। এটি নতুন অলিম্পিক রেকর্ড। অলিম্পিকে প্রথম 2টি স্বর্ণপদক জিতেছে চীন, 1টি করে স্বর্ণপদক জিতেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সাউথ কোরিয়া, বেলজিয়াম, জাপান, কাজাখস্তান, জার্মানি ও হংকং। প্রতিপক্ষের কৌশল জানতে ড্রোন উড়ানোর দায়ে 1 বছর নিষিদ্ধ হলেন কানাডার নারী অলিম্পিক দলের কোচ ভেব প্রিস্টমান। শাস্তি দেওয়া হয়েছে কানাডাকেও। দলটির 6 পয়েন্ট কর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এছাড়া এই কাণ্ডের জন্য কানাডার 2 কর্মকর্তাকে 1 বছরের জন্য নিষিদ্ধ করেছে সংস্থাটি। নিউজিল্যান্ডের বিপক্ষে হচ্ছে বিকেল 3টায়। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পরামর্শ করে সামাজিক মাধ্যম নিয়ে সিদ্ধান্ত। ঢাকা ও আশপাশের 3 জেলায় মঙ্গলবার পর্যন্ত সকাল 7টা থেকে 11 ঘন্টা কারফিউ শিথিল। অফিস সকাল 9টা থেকে বিকেল 3টা আর ব্যাংক খোলা 10টা থেকে 3:30টা। সাম্প্রতিক সহিংসতায় বড় ক্ষতির মুখে দেশের পর্যটন খাত। বহির্বিশ্বের নেতিবাচক ধারণা কাটাতে সরকারি উদ্যোগের আহ্বান। এবং ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়া, প্রতি ঘন্টায় পুড়ছে 20 বর্গ কিলোমিটার এলাকা। এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।